আমন কাটার পরে এবং ভুরো রোপণের আগে যে সময়টা, তার মানে আপনি 2.5 মাসের ভিতরে এই যে সরিষাটা হারভেস্ট করতে পারতেছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক বন্ধু। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বাংলাদেশের অর্থকারী ফসলের মধ্যে অন্যতম একটি ফসলি জমিতে। দর্শক, আমি দাঁড়িয়ে রয়েছি একটি সরিষার ক্ষেতে। সাধারণত সরিষার ক্ষেতে মানুষ আসে ফুলের ছবি তোলার জন্য, ফুলের মধ্যে একটা সেলফি নেওয়ার জন্য, কিন্তু আমাদের উদ্যোক্তার খোঁজে টিম আজকে এসছে হচ্ছে একটা উন্নত জাতের সরিষা সম্পর্কে আপনাদের তথ্য জানানোর জন্য। দর্শক, আপনারা হয়তো জেনে অবাক হবেন যে এই সরিষার কিছু এমন গুণাগুণ রয়েছে যে কারণে বাংলাদেশের অন্যান্য যারা সরিষা চাষি রয়েছেন তারা যদি এই গুণাগুণ সম্পর্কে একটু ভালোভাবে বিশদ জানতে পারে তাহলে তারা প্রত্যেকেই বলবে যে আমি নতুন জাতের এই সরিষাটা চাষ করব। দর্শক, এই মুহূর্তে আমাদের উদ্যোক্তার খোঁজে টিম রয়েছে হচ্ছে শেরপুর সদর উপজেলার কামারের চরে। আপনাদের কি আলহাজ আসমল মণ্ডল সাহেবের কথা মনে আছে? ধান বীজের জন্য তিনি কিন্তু সারা বাংলাদেশে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন এবং সবচাইতে উচ্চ ফলনশীল যে ধান, সেই ধানগুলো তিনি নিজে চাষাবাদ করেছেন, অন্যদেরকে সেই চাষাবাদে উদ্বুদ্ধ করে তার পাশাপাশি অন্যদেরকেও স্বাবলম্বী করার চেষ্টা করেছেন। সেই মানুষটার সরিষা ক্ষেতে আমরা আজকে চলে এসেছি। আজকে আমরা এই সরিষা নিয়ে কথা বলার চেষ্টা করব, আসলেই দেখব যে এটা কতটুকু উচ্চ ফলনশীল এবং এর আরও কী কী গুণাগুণ রয়েছে সে বিষয়গুলো পূর্ণাঙ্গ আকারে তুলে ধরার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহাজ আসমল মণ্ডল সাহেব, জি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আপনার সাথে আবার দেখা হলো। জি সারা বছর আমরা হচ্ছে আপনার ধান ক্ষেত দেখাই, জি জি আজকেই বোধহয় দর্শক প্রথমবারের মতো ব্যতিক্রমী একটা ক্ষেতে দেখবে। জি। আচ্ছা, এই সরিষা নিয়ে আপনি ফোনে আমাদেরকে জানিয়েছিলেন কি একটা উন্নত জাতের সরিষা নাকি, একটু বলেন তো কি জাত এটা এবং আমি কি আসলে বৈশিষ্ট্য? মূলত আপনি জানেন, বিগত 7 বছর যাবত ধান বীজ নিয়ে কাজ করে আসতেছি। জি। আমার কাছ থেকে অনেক কৃষকে ধান নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালো ফলন পেয়েছে। তারা ভালো ফলন পেয়ে আমার প্রতি সন্তুষ্ট এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে। তার পাশাপাশি অনেক কৃষকই বলছে যে ভাই, আপনি তো শুধু এই ধান বীজ নিয়ে কাজ করেন, তার পাশাপাশি যদি সরিষা বীজ নিয়ে কাজ করতেন, আমরা যেহেতু সরিষাও করি, আপনার বীজগুলা নিয়ে আমরা ফলন ভালো পাই। আচ্ছা। এবং আশানুরূপ ফলন পাই। তো আমরা তো বীজের সরিষার বীজগুলো অন্য অন্য জায়গা থেকে নিয়ে ওই রকম মানে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারি না। তা আপনার কাছ থেকে যেহেতু আমরা ভালো ধান বীজ পাই, আমরা আশা করছি যে সরিষা বীজটাও যাতে আপনার কাছ থেকে নিতে পারে। আচ্ছা। সেই কৃষকের অনুরোধে আমি মনস্থ করছি, এবার চিন্তা ভাবনা করছি যে সরিষার কিছু বীজ করব আমি। তোর মধ্যে এখানে একটা জিনিস মাথায় রাখছি, সেটা হলো আপনার আমন কাটার পরে এবং ভুরো রোপণের আগে যে সময়টা, এই সময়টা কিন্তু আপনার জমি সাধারণত পড়ে থাকে। মানে এটা তো একটা পতিত শর্ট থাকে, টাইম, পতিত থাকে যেটা। তে আমি চিন্তা করলাম যে এই টাইমটার ভিতরে যে সরিষাটা এসে পড়বে, যাতে এরকম সরিষা নিয়ে কাজ করা যায় আর কি। মানে তাহলে ব্যাপারটা হলো যে আপনার একই ক্ষেতে তিনটা ফসল হয়ে 3টে যাবে। ফসল, হ্যাঁ। আপনি এই আমন সরিষা হারভেস্ট করার পরে, হ্যাঁ, সরিষা করে আবার সরিষা ওঠানোর পরে আপনি সঠিক টাইমে যায় ভুরো রোপণ করতে পারবেন। জি। এই যে আপনারা যে সরিষাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টরি 7। টরি 7 জাত। টরি 7 জাত। আচ্ছা, হ্যাঁ। এর জীবনকাল হচ্ছে আপনার 70 থেকে 75 দিন মাত্র। আচ্ছা। তার মানে আপনি 2.5 মাসের ভিতরে এই যে সরিষাটা হারভেস্ট করতে পারতেছেন। আচ্ছা, কতটুকু চাষ করলেন? এটা আছে 2 একর জায়গা। 2 একর? হ্যাঁ, 2 একর। মানে আপনি ধান চাষ করেন অনেক বেশি পরিমাণে, সেটা ঠিক জি, আছে। জি, জি। প্রথমবার সরিষা চাষ করলেন, সেটাও আবার 2 একর। হ্যাঁ, 2 একর। মানে প্রথমেই এই সাহসটুকু পেলেন কিভাবে যে এত বেশি করব? সরিষাটা তো একটা লাভজনক ফসল। আপনি বুড়োর পরে, আমনের পরে এবং বুড়োর আগে যে জমিটা পতিত থাকে বা পড়ে থাকে, আপনি এই টাইমটায় যদি সরিষা ফসল করেন, এটা একটা অফ টাইমে আপনি একটা ফসল পাচ্ছেন। আচ্ছা। আর আপনি বাংলাদেশের ভিতরে যতগুলো লাভবান ফসল আছে, সবচেয়ে আমি মনে করি সরিষাটার ভিতরে লাভ বেশি। তো
মণ্ডল সাহেব, আপনি মোটামুটি কিভাবে শুরু করলেন, কেন শুরু করলেন সেটা আমরা জানলাম, কি জাত সেটাও জানলাম। জি। এবার আমরা একটু বৈশিষ্ট্য কিছু জেনে নিব। কি কি বৈশিষ্ট্য এর ভালো এই দিক রয়েছে? সরিষাতের বৈশিষ্ট্য হচ্ছে এই সরিষাটা আপনার অন্যান্য সরিষা অনেক উঁচা হয়ে যায়, উঁচা হওয়ার কারণে পড়ে যায়, হুম। সেই ক্ষেত্রে ফলনটা কমে যায়। আচ্ছা কিন্তু এই সরিষা এটা উঁচা কম হয়। আচ্ছা। এই যে দেখতে পাচ্ছেন জমিটা এখনো কিন্তু মানে পেকে গেছে, হারভেস্ট করতে পারবো আমি, অথচ সরিষা এখনো দাঁড়ানো অবস্থায় আছে। হারভেস্ট করতে পারবেন বলতে অনেকগুলা যদি আমরা খেয়াল করি হারভেস্টের মানে সময় চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার, মানে সময় হয়ে গেছে, হয়ে গেছে। যে কোনো মুহূর্তে কাটলেই ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো এটার অথচ উচ্চতা একটু কম হয়। উচ্চতা কম হয় হুম। এবং এটি একটি উচ্চ ফলনশীল জাত। আচ্ছা এই সরিষাটা আপনি 33 শতকে বিঘায় ভালো ফলন ফলাইতে পারলে 5 মণ, 33 থেকে 5 মণ শুকনা সরিষা পাওয়া যাবে। শুকনা সরিষার শুকনা ওজন সরিষা 5 মণ 5 হবে। মণ হবে, কাঁচার হিসাব করলে সেটা একটু বেশি হবে। বেশি হবে। আচ্ছা, সাধারণত অন্যান্য যে সরিষা আপনার পাশে আমরা অন্য জাতও দেখতে পাচ্ছি পাশের জি, ক্ষেতে জি, বা আরেকটু পরে জমিতে, এই সকল না এইটা গুলা আপনি কিরকম পাওয়া যায়? শর্ট টাইমের ভিতরে, শর্ট টাইমের ভিতরে এই টরি সাতটাই আপনার উচ্চ ফলনশীল। আচ্ছা এর চেয়ে আরও উচ্চ ফলনশীল জাত আছে, ওইগুলা কিন্তু আবার জীবনকাল বেশি। আচ্ছা কিছু কিছু সরিষা আছে আপনার 110 দিন, কিছু কিছু সরিষা আছে 120 দিন, কিছু কিছু আছে 90 থেকে 95 দিন, কিন্তু এইটা পাচ্ছেন আপনি 70 থেকে 75 দিনের ভিতরে। আচ্ছা, নতুন একটা জাত সম্পর্কে জানছি। আমরা যারা কৃষকরা অভ্যস্ত রয়েছি বিভিন্ন জাত চাষ, ধরেন সরিষার বিভিন্ন জাত চাষ করে থাকি, এই জাতটা কোথা থেকে, কিভাবে, কোথাকার জাত, কি বিষয় সেটা কি একটু শেয়ার করা যাবে আমাদের সাথে? আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। আমরা আগে যে দেশি সরিষা জানতাম, এই টরি সাতটা কিন্তু আগের দেশি সরিষা। আচ্ছা এই সরিষাটা আপনার এই সরিষাটাতে তেলের পরিমাণ পাবেন হচ্ছে আপনি 38 থেকে 41% পর্যন্ত। 38 থেকে 41% 41% পর্যন্ত আচ্ছা তেলও পাবেন বেশি এবং ফলনও মোটামুটি আপনার 33 থেকে বিঘায় যদি 5 মণ হয় ফলনও পাচ্ছেন বেশি, আর স্বল্প জীবনকালীন এটা। আচ্ছা, এই সরিষা সাধারণত হচ্ছে আপনার কি রঙের হয়ে থাকে বা কি বর্ণের হয়ে থাকে? এই সরিষাটা মূলত আপনার লালচে বর্ণ হয়ে থাকে। আচ্ছা আর এই সরিষাটা আপনার তেলের পুষ্টিগুণ গুণ ভালো, যার কারণে মানব দেহে এটি খুব ভিটামিনজনিত কাজ করে আর কি। আচ্ছা আচ্ছা, এখন যদি আমরা একটা প্রশ্ন করতে চাই যে আমাদের যারা কৃষি উদ্যোক্তারা রয়েছেন তারা বিভিন্ন সময়ে আপনার ধান চাষ দেখেছেন, জি জি তারা ধরেন বড় সিজনে অন্য জাতের ধান চাষ করে, আপনার ধানটা দেখে তারা সেই জাতের ধান চাষ করেছে। জি জি অবশ্যই। এখন আমাদের যারা কৃষক ভাইরা রয়েছেন অন্য সরিষা চাষ করে থাকেন এই সময়টাতে, তারা কেন আপনার এই জাতটা চাষ করবে? এই সরিষাটা চাষ করবে এই কারণেই, আপনার এই সরিষাটার জীবনকাল হচ্ছে কম। এটা যদি আপনার আমন ধান হারভেস্টের পরে এটা রোপণ করা হয়, তাহলে যে বোরো রোপণের আগে মানে বোরো সঠিক টাইমে যায়, এই সরিষাটার আবার হারভেস্ট করার পরে সঠিক টাইমে আপনার বোরো রোপণ করা যাবে। আচ্ছা এটা অল্প দিনের ভিতরে আসতেছে। আর এই সরিষার বৈশিষ্ট্য কথা তো বলছি যে এটি খাড়া থাকে। আচ্ছা, রোগবালাইয়ের ব্যাপারটা যদি ও আর সবচেয়ে বড়, এই যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আপনি, এই সরিষাতে রোগবালাই খুবই কম, আচ্ছা মোটামুটি নাই বললেই চলে। এটা ধরতে গেলে একটা নিখরচা একটা ফসল, কারণ আপনার 33 শতকে বিঘায় যদি আমি 2টা করে চাষ দিই সেই ক্ষেত্রে যাবে 600 টাকা, 2 হির যদি মই দেই সেই ক্ষেত্রে যাবে হচ্ছে আপনার 200 টাকা, আপনি 800 টাকা যাচ্ছে হাল বাবদ, আর সার বাবদ যাবে হচ্ছে আপনার 14 থেকে 1500 টাকা। আপনি এভারেজ যদি 2,000 থেকে 2500 টাকা খরচ হয় তাহলে হয়ে যাবে, পুরো আর কোনো খরচ নাই। মানে আপনার মোট টোটাল যদি খরচ যায় সেই ক্ষেত্রে সর্বোচ্চ খরচ গেলে 3000 টাকা যাবে, আর বেশি যাবে না। আর বিক্রি হবে কত? আর বিক্রি হবে আপনি যদি সরিষাটা শুকায় রাইখে দেওয়া যায়, যদি 1 বিঘাতে 5 মণ হয় তাহলে এইটা কিন্তু আপনার যখন সিজন থাকে তখন দাম কম থাকে, কিন্তু 1-2 মাস রাইখে দিতে পারলে 4000 টাকা মণ বিক্রি করা যাবে। সেই ক্ষেত্রে আপনি 5 মণে 20,000 টাকা পাওয়া যাবে। এই 20,000 টাকা থেকে আপনি মাত্র খরচ হচ্ছে 3,000 টাকা, 3000 টাকা, আর 17,000 টাকা লাভ। তার মানে শরীর ফেলে না রেখে জমিটা ফেলে না রেখে, আর বিশেষ করে যেহেতু আমাদের সোয়াবিন তেলটা বাহির থেকে নিয়ে আসতে হয়, আমি মনে করি যে বাহির থেকে আমাদের সোয়াবিন নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। আমরা যদি এই সরিষার বাংলাদেশে ব্যাপক আকারে চাষাবাদ শুরু করে দেই, যেহেতু একটা সুযোগ আছে আমাদের, আমরা যেহেতু আমন হারভেস্ট করার পরে বোরো রোপণের আগে যেহেতু আমরা এটাকে উৎপাদন করতে পারতেছি, জমিটা এই সময় ফেলে না রেখে আমরা এই জিনিসটা আমরা মনে করি চাষাবাদ করা উচিত। এটা আমাদের দুইটা লাভবান। একটা হচ্ছে আমরা সোয়াবিনটা আমাদের বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে না,
আমরা নিজেদের তোল সরিষা তো এমনি স্বাস্থ্যের জন্য উপকার, সরিষা আর সোয়াবিন তো মানে ক্ষতিকর সয়াবিনটা না হ্যাঁ, খেয়ে না আমরা খেয়ে নিজেদের উৎপাদিত উৎপাদিত সরিষার তেলটা সরিষা খাইতে থেকে বীজ পারছি। তোল করে খেতে পারছি, সেক্ষেত্রে নিজেরা তো কিছু অর্থ উপার্জন করতেই পারছি, পাশাপাশি শরীরে সুস্থ থাকছে। সুস্থ থাকতেছে এবং সারা বছরের যে তেলের চাহিদাটা এটাও আমাদের এইখান থেকে পূরণ হচ্ছে। আর কেউ যদি মনে করেন যে আমি বাণিজ্যিক ভাবে করলাম, তাও তো করা যায়, কারণ 17,000 টাকা তো আপনি দানের ভিতরে ইয়ে করতে পারবেন না, লাভ করতে পারবেন না। তো যাই হোক, আপনার সাথে অনেক কথা বললাম, বেশ ভালো লাগলো। আর দর্শকদের বলবো, দর্শক নতুন একটা জাতের সরিষা, আর আপনারা জানেন যে আলহাজ আজমল মন্ডল সাহেব কিন্তু অনেক বিচার বিশ্লেষণ করে যাচাই বাছাই করে যেটা সবার জন্য ভালো হয়, নিজের জন্য ভালো হয়, তিনি সেটাই চাষ করে থাকেন এবং সেটাই সবার সামনে নিয়ে আসেন। তো যে কারণে আমরা তার উপরে এতটুকু আস্থা রাখতে পারি যে এই জাতটা অবশ্যই ভালো একটি জাত এবং এটার বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তার উপর ভরসা করে আমরা কিন্তু এটা চাষে আসতেই পারি। জি। তো ভাইজান, আপনার জন্য দোয়া এবং শুভকামনা থাকলো, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।